নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে এমন একজনের কাছে চলে এলাম যার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে একটা পরিচয় না বললেই নয়, সেটা হচ্ছে আমার একদম ছোট ভাই শতরূপ ঘোষ, সিপিএমের রাজ্য কমিটির মেম্বার। একসময় পশ্চিমবঙ্গে দাপুটে ছাত্রনেতা ছিল। এসএফআইয়ের শতরূপের ফ্যান ফলোয়ার্স ছিল প্রচুর, এখনও আরও যত দিন যাচ্ছে তত বাড়ছে। আসলে এর পেছনে রসায়ন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, ও বয়সে তরুণ হলেও রাজনৈতিক যে পক্কতা ওর মধ্যে প্রচুর পরিমাণে আছে, রসদ আছে এবং স্পষ্ট বক্তা। আর যুক্তিতর্কে তার বিপক্ষে যে থাকে তাকে সহজেই বোল্ড আউট করে দেওয়া অথবা তার বলে ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের বাইরে বল বের করে দেওয়ার ক্ষেত্রে শতরূপের জুড়ি নেই। তো আজকে সেই শতরূপকে পেয়ে আমি সত্যি বলছি, খুবই আমার ভালো লাগছে। বহু বছর পরে ওর সঙ্গে আমার দেখা। আমি সত্যি ওকে খুব ভালোবাসি এবং আমি ওকে ফলো করি, সবথেকে বড় কথা। তো আচ্ছা, শতরূপ, যেটা বিষয় সেটা হলো যে অনুব্রত মণ্ডল গতকাল গিয়েছিলেন থানায়, 2 ঘন্টা পরে বেরিয়ে এলেন হাসি মুখে। কি মনে হয়? দেখো অনির্বাণ দা, তুমিও একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে এটা জানো, বা তাছাড়াও আমি তোমায় বলছি, ধরো আমাদের দেশের যে কোনো সাধারণ মানুষ, রামশ্যাম যদুমধু কেউ একজন, মনে করো তার বিরুদ্ধে একটা এফআইআর হলো, সে জানতে পারলো যে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে। সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, ঠিক হতে পারে, ভুল হতে পারে, যাই হোক না কেন, যে কোনো মানুষের প্রথম কাজ কী হবে, প্রথম রিয়াকশন কী হবে? সে কোর্টে গিয়ে বেল নেবে, প্রথম কাজ তার। অনুব্রত বেলটা নেওয়ার প্রয়োজন মনে করলো না আজ 5 দিন ধরে। কেন? ও জানে যে আমার বেল পাওয়ার জন্য কোর্ট লাগবে না, আমার নবান্ন থেকে কালীঘাট থেকে বেল পেয়ে গেছি। হ্যাঁ, সুতরাং তুমি চিন্তা করো একটা লোকের কনফিডেন্সটা কি। মানে এদেরকে, মানে সিবিআইকে ডাকতেও হয় না, মানে সিবিআই বা ইডি ডাকতে পারে বলে খবরের কাগজে রিপোর্ট বেরোলে এরা সব হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যেত। আর সেই অনুব্রত কিনা সরাসরি পুলিশ, মানে আমাকে মেরেছে কি তোমাকে মেরেছে, তুমি আমি পুলিশে কি কমপ্লেন করেছি না, একেবারে পুলিশকে মা বোন তুলে গালাগাল দিয়েছে বলে পুলিশ তার বিরুদ্ধে কমপ্লেন করে প্রসিডিংস ইনিশিয়েট করেছে। তারপরও সে একটা বেলের জন্য অ্যাপ্লাই পর্যন্ত করার প্রয়োজন মনে করে না। কতটা কনফিডেন্স থাকলে এটা সম্ভব? এর বাইরে আর কি বলবো বল এটা নিয়ে। আচ্ছা, অনুব্রতর এই যে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অডিওটা, এটা তো ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া দেখিয়েছে। এখন হঠাৎ করে এটা তো সবাই জেনেও গেছে এর মধ্যে, যে এবিপি আনন্দের সুমন দেখে এটা চিঠি ধরানো হলো বীরভূমের পুলিশের পক্ষ থেকে। তো আমার যেটা জিজ্ঞাসা, যে ওই এবিপি আনন্দ সহ আজকে পশ্চিমবঙ্গের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে, সমাজ মাধ্যমে মমতা ব্যানার্জি এবং তার যে সরকারের অপশাসনের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার শতরূপ ঘোষ। শতরূপ ঘোষ কবে এরকম চিঠি পাবে? দেখো আমি জানি না, এরকম মাঝে মধ্যে এরকম হুমকি টুমকি আসে, মামলা টামলা করার চেষ্টা করেছে কয়েকবার, বা আছে তুমি জানোই সেগুলো, কিন্তু এগুলোতে আমরা পাত্তা দিই না বলে এখন হতাশ হয়ে গেছে। তবে আমি একটা তোমায় বলি অনির্বাণ দা, ওই মানে ওই সে ছিল না, সে গুয়ের্নিকা পেন্টিংটাকে নিয়ে যে গল্পটা আমরা শুনেছিলাম, যে সেই এক্সিবিশন হচ্ছে, সেখানে শিল্পীকে জিজ্ঞেস করা হয়েছে যে সে কিছু সৈন্য গেছে যারা স্পেনে যারা যুদ্ধে লড়েছিল, তাকে জিজ্ঞেস করছে যে এটা কি তুমি করেছো, তা উত্তরে তিনি বলছেন যে না, এটা তোমরা করেছো। যুদ্ধ করে মানুষ তো তোমরা মেরেছো, আমি তো খালি সেই যুদ্ধের ছবিটা এঁকেছি। সুতরাং এবিপি আনন্দ থেকে শুরু করে যে কোনো মিডিয়া হাউস যেটা করছে তা তো হচ্ছে, তারা তো করেনি, তারা তো খালি তুলে ধরছে, করেছে তো অনুব্রত। তা ব্যবস্থা নেওয়ার থাকলে অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর আমি বলছি এবিপি আনন্দ বা যে কোনো মিডিয়া হাউসেরই বা কী অডিওটা চালিয়েছে বলো তো, বিপ 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 শুনতে শুনতেই তো আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আসল তাতেই পুলিশের অস্বস্তি। এবার আসল কথাগুলো তো আমরা শুনছি ইউটিউবে আর ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে, এবং সেখানে কম বেশি আমরা সবাই শুনেছি অনুব্রত ওই ওসিকে কেন্দ্র করে তার মাকে এবং স্ত্রীকে নিয়ে কী কী আবদার করেছে সেই ওসির কাছে, যেগুলো কিনা এবিপি কেন কোনো মিডিয়ার পক্ষেই চালানো সম্ভব না, স্বাভাবিক কারণেই। এবার সুতরাং শাক দিয়ে কী মাছ ঢাকবে ওরা? এখন এদেরকে দেখলে করুণা হয়। দেখো পশ্চিমবাংলার মানুষকে মানে জবাব দেওয়ার দায় থেকে পুলিশ বহুকাল আগেই মুক্ত হয়ে গেছে, কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি যে এদের কি নিজের পরিবারের কাছে জবাব দেওয়ার কোনো দায় নেই? মানে এই পুলিশটা যখন বাড়ি ফিরছে, ওর কি ওর সন্তানকে জিজ্ঞেস করছে না যে বাবা আমার মাকে নিয়ে যে তোমাকে এরম নোংরা নোংরা কথা বললো একটা লোক, তুমি কিছু করতে পারলে না আমার মায়ের জন্য?
তখন নিজের সন্তানকে কী উত্তর দিচ্ছে এই লিটন হালদার বা লিটন হালদারের সহকর্মীরা? এইগুলো ভেবেই অবাক হচ্ছি। এখন কদিন পরে যদি সন্তান প্রশ্ন করছে না, যদি সন্তান প্রশ্ন করে, হয়তো লিটন হালদার নিজের সন্তানকে একটা পুলিশের চিঠি পাঠাবে মুখ বন্ধ রাখার জন্য, যে খবরদার বাবাকে এসব প্রশ্ন করবে না, তাহলে তোমার নামে এফআইআর করব। কিন্তু সন্তানের প্রশ্নের উত্তর তো দিতে পারবে না লিটন হালদার। এই জন্যই শতরূপকে ভালো লাগে, যে এই যে বললো না, যে সন্তান যদি জিজ্ঞাসা করে হয়তো সন্তানকেই চিঠি ধরাবে, পুলিশের চিঠি। অর্থাৎ এটাই বাস্তব, এটাই দৃঢ় বাস্তব। আচ্ছা শতরূপ, আরেকটা তবে বিষয়। আমার এটা বলতে খারাপ লাগলো। দেখো লিটন হালদারের সন্তানকে তো আমি চিনি না, সে তো একটা বাচ্চাই হবে, শিশুই হবে, কি তার স্ত্রীকে, তার মাকে তো আমি চিনি না। তো তারা কি দোষ করেছেন যে তাদেরকে, হ্যাঁ, কিন্তু আমি বলছি তাদের তাদের তাদেরকে এই হিউমিলিয়েশনের সামনে পড়তে হচ্ছে, তাদেরকে এই অপমানের সামনে পড়তে হচ্ছে। অনুব্রতর সাথে লিটন হালদারের পাওনা গন্ডা ভাগবট হিস্সার যা সমস্যা হয়ে থাক না কেন, তার জন্য তো লিটন হালদারের পরিবারের লোকজন তার জন্য দায়ী নন, কিন্তু অনুব্রত তাদেরকে জড়ালো এটার মধ্যে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দাসত্ব করতে করতে এদের এমন অবস্থা হয়ে গেছে যে তার নিজের পরিবারকে জড়িয়ে ফেলার পরেও এদের ক্ষমতা হচ্ছে না অন্য সবার জন্য ছেড়ে দাও, নিজের পরিবারের সম্মানের জন্য একটা অবস্থান নিতে, সেইটুকু এরা পাচ্ছে না। তো এরপরে যদি এরা দাসত্ব থেকে মুক্ত হতে না চায়, তাহলে আর কবে চাইবে? আচ্ছা, আমি শতরূপের তোমার কাছ থেকে একটা জিনিস শুধু জানতে চাই, এটা আমার খুব প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ছোটোখাটো খুঁটিনাটি যে কোনো ব্যাপারে মুখ খোলেন, তা নিয়ে ট্রল হয়, তা নিয়ে হাসির খোরাক হয়, সেটা অন্য প্রশ্ন। কিন্তু উনি পুলিশ মন্ত্রী, সেই বোম মারার ক্ষেত্রেও কিছু বলেননি, আর এক্ষেত্রেও এখনও অবধি এত বড় একটা ঘটনা, গোটা রাজ্য আলোড়িত, উনি স্পিকটি নট। কারণটা কি হতে পারে? দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ধারণা এখন কোন বিষয়ে কথা বলতে হবে, কোন বিষয়ে কথা বলতে হবে না, এগুলো বলে দেওয়ার মাইনে করা ভাড়া করা লোক আছে, এবং তারা শিখিয়ে দেয় যে এটা নিয়ে কথা বলবো, ওটা নিয়ে কথা বলবে না। আমি বলছি অনির্বাণদা, তুমি প্রশ্নটা করলে খুব ভালো হলো। দেখো তুমি খেয়াল করে দেখবে, ধরো আরজি করে যে আন্দোলনটা হচ্ছিল, একদিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে ধর্ষিতার ফাঁসি চাইলেন। তার বাইরে ওনার গোটা বক্তব্য কি, ডাক্তারদের সাথে মিটিং করছেন, করে তোমরা তো সকাল থেকে কিছু খাওনি, বাবারা আসো একটু চা খাবে, একটু চা অন্তত খাও, আমি তোমার দিদির মতো। আমি বলছি যেই এটা বললেন অমনি ওনার দলের যারা স্তাবককুল তারা ফেসবুকে ধন্য ধন্য, দেখেছো কি দয়াময়ী দিদিমণি আমাদের, কি স্নেহ শরীর ওনার, বললেন যে এসো বাবারা তোমরা সকাল থেকে কিছু খাওনি, একটু চা খাও। মুশকিলটা হচ্ছে এই সব কিছুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ডিং। এসো বাবারা একটু চা খাও, এইটা বলে উনি নিজের যে ইমেজটা তৈরি করছেন, সেই ইমেজের জোরে উনি কিছু ভোট পেয়ে তাই দিয়ে অনুব্রত মণ্ডলের হয়ে বালি পাচারের কাজ করাচ্ছেন, উনি মানুষ খুন করছেন, উনি পশ্চিমবাংলায় আরএসএসের ঘাঁটি তৈরি করছেন, উনি হচ্ছে এই লিটন হালদারদের গালাগাল দিয়ে সেই অপরাধীকে আড়াল করছেন। হ্যাঁ, উনি পঞ্চায়েতে সন্ত্রাস করছেন। মানে আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে যে ওনার এই ইমেজ বিল্ডিংয়ের জন্য যে সুললিত বাণী, সেই সুললিত বাণী শুনে ইমেজ তৈরি হচ্ছে, সেই ইমেজকে ভাঙিয়ে উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই মুখ্যমন্ত্রী হয়ে উনি দাঙ্গা করছেন, মানুষ খুন করছেন, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন। সুতরাং এইটা আমাদেরকে চিনতে হবে যে ওনার মুখ থেকে এই এই মানে স্ক্রিপ্টেড সংলাপ, এইগুলো শুনে ভোলার দিন কিন্তু গেছে অনির্বাণদা। এইগুলো শুনে আর বাঙালিকে ভুললে চলবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো।